ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। আমি তোমাদের যে বইটি আছে তোমরা জানো যে সাহিত্য চর্চা, এই বইটির মধ্যে যে আমার বাংলা নামক যে অংশটা তোমাদের পাঠ্য, তার প্রত্যেকটি বিষয় আমি কিন্তু তোমাদের নিখুঁতভাবে আমি পড়াচ্ছি। যদি তোমাদের বাংলায় 98 থেকে 100% মার্কস পেতে চাও তাহলে টেক্সট খুঁটিয়ে পড়তে হবে। আমার সমস্ত ছাত্রছাত্রীরাই 95-এর অ্যাবাভ মার্কস পেয়েছে, 98, 99 পর্যন্ত তোমরাও পাবে। কিন্তু তোমরা যদি নিখুঁতভাবে টেক্সট না বোঝো তাহলে শুধুমাত্র প্রশ্নোত্তর পড়ে কিন্তু এই সিলেবাসের কখনো সব নাম্বার পাওয়া যায় না। তাই আজকে আমরা একদম এমন প্রশ্ন দেওয়া হয় উচ্চ মাধ্যমিকে যে প্রশ্ন ঘুরিয়ে আসে, তোমরা ধরতেই পারো না কোন লাইন দিয়ে আসছে। তাই টেক্সট না পড়লে প্রশ্নই বুঝতে পারো না উত্তর কী করে করবে। এক প্রশ্নের এক উত্তর লিখতে গিয়ে অনেকে কিন্তু বাংলায় নাম্বার খারাপ পেয়েছে। তাই যাতে প্রত্যেকে বাংলায় ভালো নাম্বার পায় তার জন্য টেক্সট পড়তেই হবে। তাই যারা আমার চ্যানেলের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। আর অবশ্যই এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। চলো তাহলে আজকে তোমাদের যাচ্ছি আজকে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা হাত বাড়াও গল্পটি। তো দেখো তোমাদের এই হাত বাড়াও গল্পটি তোমাদের যে বইটি আছে তার কিন্তু 136 পাতায় আছে। যদি তোমরা বইটা খোলো ঠিক আছে, আর যদি না খোলো কোনো সমস্যা নেই, আমি তোমাদের বই নিই বা বই দেখিয়ে পড়াচ্ছি যাতে তোমাদের অসুবিধে না হয়। বই না হলেও হবে, দেখে নাও। তাহলে বিষয়টি দেখো কীভাবে আসছে এখানে। তাহলে গল্পের নামটা কি? হাত বাড়াও। হাত বাড়াও গল্পের মধ্যে কি দেখতে পাচ্ছি? দেখতেই পাচ্ছ যে আমরা মানুষ কিভাবে পশুত্বে রূপান্তরিত হই তার একটা চরম দৃষ্টান্ত কিন্তু এই গল্পের মধ্যে আছে। আমরা সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দেব। তাহলে হাত বাড়াও গল্পের মধ্যে আমরা জানি সুভাষ মুখোপাধ্যায় বাংলাদেশের মানুষেও উনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ছিলেন এবং এখানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে প্রত্যন্ত মানুষের অবস্থা, সে মর্মান্তিক বাংলার চিত্র কিন্তু এখানে ওপার বাংলা এপার বাংলা যখন মিলেমিশে গিয়েছিল সেই বাংলার চিত্র উনি কিন্তু এই গল্পের মধ্যে এনেছেন। আমরা অবশ্যই সেই জায়গাটাকে দেখার চেষ্টা করব। আমরা মানুষেরা মানুষকে সাহায্য করি না, এই যে আমাদের ত্রুটি বিচ্যুতি, এটাই কিন্তু গল্পের মূলীভূত বিষয়। তাই হাত বাড়াও গল্পের মধ্যে সেই বিষয়টা তোমরা দেখতে পাবে। দেখো প্রথমে কি বলছে, শীতকালে শুধু পায়ের পাতা ডোবে এমন নদী তিস্তা। জানো তিস্তা নদী? তোমরা হয়তো যদি দার্জিলিং বেড়াতে যাও সেখানেও দেখেছো খুব খরস্রোত নদী। আবার যারা গারো পাহাড় বেড়াতে যাও, বাংলাদেশ যাও, চট্টগ্রাম যাও, তারাও কিন্তু তিস্তা নদী দেখতে পারবে। সে নদীর হয়তো গভীরতা নেই কিন্তু পাহাড়িতে প্রচুর পরিমাণে একটা তীব্রতা আছে, খরস্রোতা আছে, আমরা জানি। হেঁটে পার হবার সময় পিছনে যদি তাকাও দেখবে আকাশের পিঠ উঁচু করে হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে প্রকাণ্ড এক দৈত্য। যদি তুমি পিছন দিকে তাকাও দেখবে আকাশের পিছনে মনে হচ্ছে মুখ গুজে বসে আছে এক প্রকার দৈত্য। প্রথমে তোমাকে দৈত্য বলে মনে হবে, আসলে কিন্তু ওটা দৈত্য না, ওটা হিমালয় পাহাড়। হিমালয় ভয়ঙ্কর পাহাড়কে এরকম দেখায়। নন্দীগ্রামের এক অখ্যাত গাঁয়ে নোনা লাগা গাছে তাল গাছের বন পেরিয়ে আকাশের কোলের কাছে তোমাদের প্রথম ছোট্ট একটা ফোঁটা মনে পড়বে। নন্দীগ্রামের কাছে যদি কোনো অখ্যাত গ্রাম যাও, নন্দীগ্রামের পাশাপাশি অনেক অখ্যাত গ্রাম আছে, সেখানে নোনা তাল গাছের বন পেরিয়ে আকাশের কোলের কাছে তোমাকে হয়তো ছোট্ট একটা ফোঁটা চোখে পড়তে পারে। তারপর আস্তে আস্তে তাল গাছের মতো বড় হয়ে উঠল ওটা কি? অর্থাৎ একটা বিন্দু আস্তে আস্তে বড় হয়ে উঠল কি? আগন্তুক একটা জাহাজের মাস্তুল, অর্থাৎ জাহাজের যেখানে ধোঁয়া হয় সেটা ছাদ মাস্তুল বলি আমরা, সেটা চোখে পড়তে পারে তোমার। আর সামনের বালিয়াড়ি পেরিয়ে ধুধু করে উঠল নীল সমুদ্র, আর ওইখান থেকে তুমি দেখতে পাবে নীল সমুদ্র। এই সমুদ্রের নাম কিন্তু অবশ্যই বঙ্গোপসাগর। এই আসমুদ্র হিমাচল আমার বাংলা। এই যে আসমুদ্র হিমাচল বলছি, অর্থাৎ হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত এই জায়গাকে আমরা বলি আসমুদ্র হিমাচল। এটাই আমার বাংলা। পর্বত যার প্রহরী, সমুদ্র যার পরীক্ষা। অর্থাৎ এই হিমালয় পর্বত হচ্ছে
গোটা ভারতবর্ষকে প্রহরী দিয়ে রেখেছে। আর এই গোটা উত্তর ভারত জুড়ে বাংলাদেশ পর্যন্ত গেছে জানো তোমরা। আর 3 দিকে সমুদ্র দিয়ে আমাদের ভারতবর্ষের একটা প্রাচীর তৈরি করেছে বিনে পয়সায়। তাই আসমুদ্র হিমাচল আমার বাংলা, পর্বত যার প্রহরী, সমুদ্র যার পরীক্ষা, এই নেই কিন্তু আমার ভারতবর্ষ। ফরিদপুরের গাড়ি আসতে তখনও অনেক দেরি। আমি অপেক্ষা করছি, ফরিদপুর যাব, তার জন্য গাড়ি আসতে দেরি আছে। রাজবাড়ির কাছে বাজারে বসে আছি, এখন আমি আছি বাংলাদেশের রাজবাড়ি যাব বলে। পাতলা কুয়াশার মোড়, অর্থাৎ তখন শীতকালের একটা পাতলা কুয়াশা দিয়েছে। 50-এর আকালের এক সকাল, সেটা 50-এর এক মন্বন্তরের সকালবেলা। একটা দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে এক অদ্ভুত জন্তু দেখলাম। দূরে স্টেশনে তাকিয়ে দেখা গেল যে একটা পুলিশি মিলিটারি ছাউনি, আর তার পাশ থেকে একটা অদ্ভুত জন্তু আসছে কাছে। আস্তে আস্তে 4 পায়ে এগিয়ে আসছে। ওই জন্তুটা কিন্তু আস্তে আস্তে করে 4 পা দিয়ে এগিয়ে আসছে। চেনা কোনো জন্তুর সঙ্গে তার মিল নেই। আমরা অন্যান্য জন্তুর চেহারা যেমন দেখি তেমন চেহারা কিন্তু এই জন্তুর সঙ্গে দেখা গেল না। কুয়াশার মধ্যেও জল জল করছে তার দুটো চোখ, কুয়াশার মধ্যে দুটি ঘন জল জল করা চোখ চোখে পড়ল। একা থাকলে মূর্ছা যেতাম, ভাগ্যিস লেখক একা ছিলেন না তাই। কেননা সেই চোখের দৃষ্টিতে এমন মায়া ছিল যা বুকের রক্ত হিম করে দেয়। অর্থাৎ সেই জন্তুটি চোখের মধ্যে এমন একটা মায়া ছিল যে মায়াটা আমাদের বুকের রক্ত কিন্তু হিম করে দেয়। আরও কাছে এগিয়ে এলো সেই মূর্তিটা, অর্থাৎ সেই মূর্তি যেন আমার কাছাকাছি আসছে, সেই ভয়ঙ্কর জন্তুর মূর্তিটা। এবং দেখা যাচ্ছে যে রাস্তার ধুলো হাত থেকে কী যেন খুঁটে খাচ্ছে, অর্থাৎ জন্তুটা রাস্তার ধুলো থেকে কী যেন খুঁটে খাচ্ছে। তার জ্বলন্ত চোখ দুটো কুয়াশায় কী যেন খুঁজে বেড়াচ্ছে। অন্ধকার কুয়াশার মধ্যে ওই জন্তুটা কী যে খুঁজে বেড়াচ্ছে আমি বুঝতে পারছি না, কারণ ভোরের সন্ধ্যাবেলায় আমি আছি। ঠিক মানুষের হাতের মতো তার সামনের দুটো থাবা দেখলাম, একেবারে মানুষের মতো হাতের থাবা। আঙুলগুলো যেন আঘার দিকটা একটু বেশি করে সরু, জন্তু হলেও মানুষের মতো সরু সরু আঙুল। গায়ে একটু লোম নেই। এ কোন জন্তু যার গায়ে একটাও লোম নেই? এ কোন জন্তু? এটা আমার মনে প্রশ্ন জাগলো ভীষণ পরিমাণে। সামনাসামনি আসতেই আমি স্তম্ভিত হয়ে গেলাম। কি দেখছি আমি? অমৃতের পুত্র মানুষ। আসলে এটা কোনো জন্তু নয়, এটা মানুষ। 12-13 বছরের উলঙ্গ একটা ছেলে, আর এই ছেলেটার বয়স হয়তো 12-13 বছর হবে। কোনো পোশাক পরে নেই, একেবারে উলঙ্গ, মাজা পড়ে গেছে তার দেহ। উলঙ্গ ছেলেটা পোশাক না পেয়ে রৌদ্রের তাপে দগ্ধ হতে হতে এক সময় তার শরীর মাজা পড়ে পশুর চামড়ার মতো হয়ে গেছে। কি মর্মান্তিক অবস্থা দেখো! মানুষ হয়েও পশুর মতো জীবন যাপন করছে, হাঁটতে পারে না। এতই অপুষ্টি দুর্বলতায় ভুগছে সে, হাঁটতে পারছে না, তাই জানোয়ারের মতো 4 পায়ে চলে। আজ তার একমাত্র উপায় জানোয়ারের মতো 4 পায়ে চলা ছাড়া আর কোনো উপায় নেই। বাজারের রাস্তায় খুঁটে খুঁটে খায় চাল আর ছোলা, অর্থাৎ বাজারের রাস্তা দিশে চাল আর ছোলা খুঁটে খায়। অর্থাৎ জন্তু পশু এরা তো চাল ছোলা খায়। মানুষকে কি কখনো দেখেছি আমরা যে 4 পায়ে চাল আর ছোলা খায়? কি মর্মান্তিক পরিণতি আমাদের! ছুটে পালিয়ে এলাম স্টেশনে। এই মর্মান্তিক দৃশ্য দেখে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না। তাই লেখক বলছেন ছুটে পালিয়ে এলাম। কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে দেয়। ওই দুটো চোখ, যে চোখগুলো এত মানবিক, এত প্রতিবাদী চোখ, এত অসহায় যে আমাকে এখনো বারে বারে টানে। 2 হাতে সোনা ছড়ানো নদীমালার দিকে তাকিয়ে আজও তার নিঃশ্বাস শুনি। লেখক ভুলে যাননি তা সেই স্মৃতি। এখনো বাংলার সোনা ছড়ানো নদীমালা, মাঠ ঘাট, তার দিকে এই উলঙ্গ ছেলেটার মর্মান্তিক কষ্ট কবি অনুভব করেন। সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। শনাক্ত মানে চেনার চেষ্টা করছে।
আজও মনে হচ্ছে লেখকের যে এই উলঙ্গ ছেলেটা 12-13 বছরের ছেলেটা খেতে না পেয়ে পেয়ে অপুষ্টির শিকার হতে হতে আজকে তার এমনই মর্মান্তিক অবস্থা, যারা তাকে এই মর্মন্তুদ অবস্থায় পরিণত করলো তাদের খুঁজে বেড়াচ্ছে শহরে, গ্রামে, বন্দরে, গঞ্জে, গলায় যারা মৃত্যুর ফাঁস পড়াচ্ছে। এদের জন্য তাই দায়ী আমরাই তো এক শ্রেণী মানুষ যারা পুঁজিপতি হতে গিয়ে গরিব মানুষগুলোকে একবার দু চোখ ভরে দেখিনি। তাদের জন্যই তো এই মর্মান্তিক অবস্থা। তাই শহরে, গ্রামে, বন্দরে, গঞ্জে আমরা জীবনের গলায় মৃত্যুর ফাঁস পরাচ্ছি, মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছি। আমরা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতাম তাহলে মানুষকে এইভাবে মৃত্যুবরণ করতে হতো না। মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না যারা মানুষকে, এরা মানুষ নয়, এরা খুনি। এইসব খুনি মানুষকে, এই অসহায় বঞ্চিত মানুষ যারা আজকে বেঁচে থেকেও বেঁচে নেই, মৃত্যুর সামিল, তারা আজও বোধহয় খুঁজে বেড়াচ্ছে। সেই দুটি জ্বলন্ত চোখ শাস্তি চায়। শাস্তি চায় কাদের শাস্তি চায় বলো? যারা আজকের এক শ্রেণী মানুষকে মৃত্যুর দরজায় ঠেলে দিয়ে এক শ্রেণী মানুষ সুখে থাকার চিন্তা করছে, তারা অন্যায়কারী, তারা খুনি, তাদের শাস্তি হোক। যারা আজকে অন্যায় করছে তাদের শাস্তি হোক, এটাই আমরা দাবি করি। তাই অসহায় বঞ্চিত মানুষেরা যেন তার সেই জ্বলন্ত চোখ দিয়ে ওই উলঙ্গ ছেলেটা আজও শাস্তি চায়। বাংলা বারবার ধরে মন্বন্তর হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু তোমরা বলো কেন দুর্ভিক্ষ হয় বাংলায়? আমরা এক শ্রেণী মানুষ, পুঁজিপতি শ্রেণী মানুষ, বেশি দাম দিয়ে খাদ্যদ্রব্যকে কিনে নিয়ে বাজারে যখন শূন্য অবস্থা হয়ে যায় তখন তাকে বেশি দামে বিক্রির চেষ্টা করি, কালোবাজারি করার চেষ্টা করি। ধরো আজকে 30 টাকা যে চাল আমি যদি 50 টাকায় কিনি, সব চাল আমার ঘরে ঢুকে যাবে। আর যখন বাজার শূন্য হয়ে যাবে তখন যদি আমি 10 টাকায় 100 টাকায় বিক্রি করি, আমার কাছেই তখন কিন্তু সবাই কিনতে বাধ্য হবে। এটাকে বলা হয় ব্ল্যাক মার্কেট বা কালোবাজারি। এর ফলে বাংলায় বারবার দুর্ভিক্ষ হয়েছে, আর সেই দুর্ভিক্ষে শিকার হতে হয়েছে। আমার বাংলাকে প্রচুর মানুষ না খেয়ে মরে গেছে। 1950-এর, এই 1350-এর যে মন্বন্তর দুর্ভিক্ষ, তাতে ভীষণ মৃত্যু হয়েছিল। 50-এর মন্বন্তর আমরা ভুলিনি, কারণ বাংলার এই যে মন্বন্তর আমরা জানি 1176 বঙ্গাব্দের একটা মন্বন্তর হয়েছিল, যেটা ইংরেজি 1770 খ্রিস্টাব্দে। 1950-এও একটা মন্বন্তর হয়েছিল। এই 50-এর মন্বন্তরে বাংলার গ্রাম বুক জুড়ে সবুজ মাঠের সোনালি ফসলে সব নষ্ট হয়ে গিয়েছিল। তাই কবি চায় বাংলার বুক আবার সবুজ মাঠের ফসলে ভরে উঠুক, চাষির গোলা ভরে উঠুক শান্তি, প্রত্যেক চাষির যে শস্য ভাণ্ডার তা পূর্ণ হোক। কারখানায় কারখানায় বন্ধনমুক্ত মানুষের আন্দোলিত বাহুতে বাহু মেলাক শান্তি। যারা কল কারখানায় কাজ করে সেই শ্রমিক শ্রেণীর মানুষ আবার কাজ ফিরে পাক, কল কারখানা আবার খুলুক, আবার সবুজ মাঠে সোনালি ফসল ফলুক, চাষির গোলায় সুন্দর ফসল ফলুক। সবাই সুখে থাকলে তবেই তো আমাদের সুখ। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ এরা যদি সুখে না থাকে, যারা আমাদের খাদ্য উৎপন্ন করছে, যারা আমাদের ভোগ্য সামগ্রী উৎপন্ন করে, যারা মাঠে ঘাটে কল কারখানায় কাজ করে, তারা যদি সুখে না থাকে তাহলে কোনো মানুষ সুখে থাকতে পারে না। যুদ্ধ নয়, অনাহারে মৃত্যু নয়, কোটি কোটি বলিষ্ঠ হাতে এবার স্বাধীন সুখী, এবার শান্তি। তাই লেখক বলছেন আর অনাহারে মৃত্যু নয়, এবার কোটি কোটি বলিষ্ঠ হাত একসঙ্গে এসে বলো, আমরা চাই স্বাধীন সুখী জীবন, আমরা চাই শান্তি। যুদ্ধ নয়। সারা বিশ্বের মা বোনেদের তাই দাবি উঠেছিল, যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধ আর দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জেগে আসমুদ্র এই বাংলার পাহারা দিচ্ছে, আর মাটি থেকে দুটো হাত ছাড়িয়ে দু পায়ে উঠবার চেষ্টা করছে। আজও দুর্ভিক্ষ, আজও যুদ্ধের অন্ধকারে ভেসে যা
দ্বিতীয় মহাযুদ্ধোত্তর পৃথিবীতে যদি তাকাই তৃতীয় বিশ্বের দিকে, আজও দেখব আর সমুদ্র হিমাচলে বাংলার পাহারা দিচ্ছে যে মাটি, সে মাটি তার থেকে আর দুটো হাত ছড়িয়ে উঠবার চেষ্টা করছে। আমরা তাদের সাহায্য করি না এখনো। যারা শ্রমিক, কৃষক, অসহায় মানুষ, তাদেরকে সাহায্য করতে হবে আমাদের। যারা অসহায়, দুর্বল, তাদেরকে সাহায্য করতে হবে আমাদের। তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। প্রত্যেকে যদি অসহায় মানুষের কাছে আমরা হাত বাড়াই, তাহলে নিশ্চিতভাবে আমাদের জীবনে কিন্তু আসবে শান্তি। তাহলে তোমরা এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে হাত বাড়াও থেকে তোমাদের কোনো অবজেক্টিভ বা ছোট প্রশ্ন পড়ে না, এইখান থেকে 5 নাম্বার প্রশ্ন আসবে। আর হাত বাড়াও দেখতেই পাচ্ছ, তোমাদের গল্পটা খুবই ছোট, এখানে 1 পাতা, এখানে 1 পাতা, আর এইখান থেকে 2টো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। শেষের লাইনটা দেখো, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। তোমরা কারা, কিভাবে সাহায্য করা সম্ভব, এই লাইনটা কিন্তু একই প্রশ্ন গোটা বিষয় জুড়ে আছে। তাহলে তোমরা নিশ্চিত রূপে এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। কারণ তোমাদের এই বই যেটি আছে, যদি তোমরা খুঁটিয়ে না পড়ো তাহলে কিন্তু প্রশ্ন কোথার থেকে দিয়েছে বুঝতে পারবে না। প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়, তাই উচ্চ মাধ্যমিক বাংলায় কিন্তু অনেকে ব্যর্থ হয়। প্রচুর ছেলেমেয়ে এবছর ফেলও করেছে। তোমাদের জীবনে যাতে এটা না হয় তার জন্য তোমাদেরকে অবশ্যই বলবো, শুধু নোট ভিত্তিক পড়াশুনো নয়, তার মধ্যে তোমরা অবশ্যই কিন্তু টেক্সট বই পড়ো। টেক্সট বই না পড়লে ভেতর থেকে লাইন তুলে দিলে তোমরা বুঝতে পারবে না। এই হাত বাড়াও গল্পটি কেমন লাগলো? আমার বাংলা গল্পের প্রত্যেকটি বিষয় আমি তোমাদের পরপর ধারাবাহিকভাবে পড়াচ্ছি। 2025 উচ্চ মাধ্যমিকে কী কী প্রশ্ন আসবে সেটা তোমাদের বলে দেবো। আর তোমরা যদি স্পেসিফিকভাবে নোট সাজেশন গাইড পেতে চাও, তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে t.me/Bagis Education, বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9434160271, অনলাইনেও আমরা ক্লাস করে জুমের মাধ্যমে। সেখানে নোট সাজেশন গাইড এবং সবার চেয়ে আলাদা নোটস তৈরি করতে হলে তোমাকে আলাদা নোটস চাই, তাই আমরা ওভারঅল নোট কিন্তু সবাইকে দিই না। তোমাদের চাইলে অবশ্যই তো বাড়িতে বসে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9434160271, এই নাম্বারে তোমরা অবশ্যই কিন্তু স্পেশালি সবার চেনা ভালো নাম্বার পেতে হলে যোগাযোগ করতেই পারো। তার আগে কিন্তু তোমরা টেক্সট ভালো করে বুঝে রাখো, টেক্সট না পড়লে প্রশ্ন উত্তর বুঝতে পারবে না। যাই হোক, আজকে তোমাদের আমার বাংলা গ্রন্থের এই হাত বাড়াও গল্পটি তোমাদের পড়িয়ে দিলাম। এই গল্পটি কেমন লাগলো? আর তোমার প্রিয় বন্ধু ও বান্ধবীদের যত শেয়ার করবে ততই উদ্বুদ্ধ হব 2025-এ যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আছো, বাংলায় তোমরা ভালো নাম্বার পাও। বেস্ট অফ 5-এর মধ্যে বাংলা তোমাদের যোগ হবেই। বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের ইংলিশ যোগ হচ্ছে না সবাইকার, কিন্তু বাংলা সবাইকার যোগ হচ্ছে। তাই বাংলাকে ভালোবাসো, বাংলায় সবাই বেশি নাম্বার পাও, এটাই কিন্তু আমার একমাত্র কামনা। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিও নিয়ে। এই পর্যন্ত আবার বলছি, সকলে ভালো থেকো।